ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছি নাজনীন মুনি। নিবেদন করছে জিপিএস ইস্পাত। যে কোনো সময় দেশে আসতে তৈরি আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফ্যাসিবাদকে কবরস্থ করার জন্যই তিনি আসবেন বলে জানিয়েছেন বিএনপির এই নেতা। তার এই বক্তব্যের একদিন আগেই বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারেক রহমানকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে সরকার। তারেককে ফিরিয়ে আনার কথা এবারই প্রথম নয়, এর আগেও গত মাসে প্রধানমন্ত্রী জানিয়েছেন তার এখন একটাই কাজ, তা হলো তারেক রহমানকে ফেরত আনা। তারেক রহমানের কারণেই বিএনপি ধ্বংস হয়ে গেছে, তাই তাকে বয়কট করে বিএনপিকে রাজনীতির মূলধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন সরকার দলীয় মন্ত্রীরাও। তবে বিএনপি বলছে তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণেই ডান বাম ইসলামী দল সহ সবাই ঐক্যবদ্ধ হয়েছে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার। যে আন্দোলনের ফলে উপজেলা নির্বাচনে ভোট বিমুখ হয়েছে ভোটাররা। তারেক রহমানের কারণে সত্যিই কি বিএনপি ধ্বংস হচ্ছে? তারেককে দেশে ফিরিয়ে এনে নাকি বিদেশেই গ্রেপ্তারের প্রক্রিয়া চালাচ্ছে সরকার? তারেক রহমান দেশে আসলে বিএনপির কি এমন আমূল পরিবর্তন হবে? কেন তাকে নিয়ে রাজনীতিতে আবার আলোচনা? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স, এবং আছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এবং কোষাধ্যক্ষ আহসান আদিলুর রহমান। দর্শক আছেন আপনারা আমাদের সাথে, অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা রাজকাহনে স্বাগত জানাই। শুরুই করতে চাই আহসান আদিলুর রহমানকে দিয়ে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের কারণে সকল রাজনৈতিক দল একত্র হয়েছে এবং তারা উপজেলা নির্বাচনে ভোট না দিয়ে তারা প্রমাণ করেছে যে এই আন্দোলনটা সঠিক পথে আছে, এটা বিএনপির পক্ষ থেকে বলা হয়ে থাকে। উপজেলা নির্বাচনে আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, জাতীয় পার্টির অবস্থা আমরা খুবই নাজুক দেখেছি, খুবই নাজুক। এটা কি বিএনপির তারেক রহমানের যোগ্য নেতৃত্বে যে আন্দোলন চলছে ভোট বিমুখতার, সেটার অংশ কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং ডিবিসি রাজকাহনের দর্শকবৃন্দকে সালাম ও শুভেচ্ছা। এই গত যে উপজেলা নির্বাচনটি হয়ে গেল, এখানে জাতীয় পার্টির আমাদের সেই পরিমাণ আমাদের যেরকম আশা করেছিলাম সেরকম আমাদের ক্যান্ডিডেট জয়লাভ করেননি এবং অনেকেই আমাদের ভোটদান থেকে বিরত ছিলেন। কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের 7ই জানুয়ারির নির্বাচনের একটি অভিজ্ঞতা। সেখান থেকে তারা দেখেছে যে তাদের মানে যে তাদের পছন্দের ক্যান্ডিডেটকে তারা জয়যুক্ত করে নিয়ে আসতে পারেনি। এটি একটা তাদের একটা মানে জনগণের মনে একটা ছিল যে এবারের নির্বাচনটিও, উপজেলা নির্বাচনটিতেও তাদের সেই মানে আগের নির্বাচনের সেই ইয়েটা ছিল, অভিজ্ঞতাটি ছিল। এছাড়া এখনও যেটা মনে করি যে আমাদের উপজেলার ব্যবস্থাটা জাতীয় পার্টি প্রবর্তন করেছিল এবং এটি আমাদের এইখানে আমাদের উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দদের বেশ ভালো অবস্থান আছে এবং আমাদের অনেকেই অংশগ্রহণ করতে চেয়েছিল, কিন্তু যখন তারা দেখলো যে না, নির্বাচনের রেজাল্টগুলো সেভাবে করে আসছে না এবং মাঠে জনগণ অংশগ্রহণ করছে না নির্বাচনে, এবং নির্বাচনে যদি জনগণ অংশগ্রহণ না করে তাহলে আমাদের একটা ব্যাপক ভোটের একটা গ্যাপ হবে, সেই দিক দিয়ে একটা নিরুৎসাহ ছিল। আর যেহেতু মাঠে শুধু আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগেরই একটা নির্বাচন চলছে, সেখানে আমাদের ক্যান্ডিডেটরা কতটুকু ভালো করতে পারবে সেই বিষয়ে তাদের সন্দিহান ছিল। তবে এটা ঠিক না যে আমাদের তারেক রহমান সাহেবের যে ডাকে যে বিএনপি এবং তার সাথে যে অন্যান্য দলগুলো আছে তারা যেভাবে বর্জন করেছে, আমরা কিন্তু বর্জন করিনি, আমরা নির্বাচন করেছি। তবে আমাদের এইটিই ছিল যে হ্যাঁ, ওখানে যেহেতু আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হচ্ছে, আমাদের ওখানে ওরকম রেজাল্ট ভালো হবে। আপনারা যেসব কারণ বলছেন যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হচ্ছে, তারপরে ভোটাররা আসলে আস্থা পাচ্ছে না, আপনাদের প্রার্থীরা আস্থা পাচ্ছে না, ঠিক এইসব কারণে বিএনপি নির্বাচনে যায় না, তারা কিন্তু সেটাই বলে আসছে এবং এই কারণে ভোটাররা ভোট কেন্দ্রের দিকে যাচ্ছে না, কারণ তাদেরই এটা আন্দোলনের ফল। কারণ তারেক রহমান এই ধরনের আন্দোলনই তাদেরকে চালিয়ে যেতে বলেছেন। তাহলে দুটোইতে একই রকম, মানে কেন মনে হবে যে আপনি তারেক রহমানের সেই আন্দোলনের ফলের মধ্যে জাতীয় পার্টি পড়েন না? যে আমাদের যদি সেটি হতো তাহলে আমরা তো 7ই জানুয়ারি নির্বাচনটি তো আমরা বর্জন করতাম, আমরা তো সেভাবে করিনি।
আমরা নির্বাচনমুখীই আছি এবং নির্বাচন করেই আমরা আসতে চাচ্ছি। তবে মাঠের বাস্তবতা হলো গিয়ে এখন দেখতে হবে যে আমাদের কি পরিবেশে এবং কি পরিপ্রেক্ষিতে আমাদের নির্বাচনগুলো হচ্ছে, এবং সেখানে কারণ প্রত্যেক মানুষ আমাদের যারা দলীয় নেতৃবৃন্দ আছে তারা তাদের অবস্থান জানে এবং তাদের শক্তিমত্তা জানে, জনসমর্থন জানে, এবং তারাও সেটা বুঝতে পারে, মানুষের পালস বুঝতে পারে। কারণ মানুষ যখন নির্বাচনকে বর্জন করে, যদি মনে করে যে না এটা তো কোনো না কোনোভাবে উপর থেকে যেভাবে নির্দেশ আসবে সেভাবেই হয়তো নির্বাচন ফলটি ঘোষণা হবে, তখন অনেকে নিরুৎসাহিত হয়ে যায়। আর এছাড়া আমাদের এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে উপজেলার চেয়ারম্যানের কিন্তু সেরকম ধরনের ক্ষমতা আর নেই। এটা একটা মানে আমাদের উপজেলা পর্যায়ে ওসিদের আমাদের ইউনোদের যেই পরিমাণ ক্ষমতা বা যেই ধরনের কার্যক্রম তারা করতে পারেন সেভাবে আমাদের উপজেলা চেয়ারম্যানরা করতে পারেন না। সেজন্য মানে উপজেলা চেয়ারম্যান জাস্ট একটা সম্মানের জন্য, এবং তারা যদি খুব একটা জনগণের কল্যাণে কাজ করতে যান সেইভাবে করতে পারছেন। এই কারণে আগ্রহ দেখাচ্ছেন আপনাদের, এই কারণে অনেকের আগ্রহ কমে আসছে। তৃণমূল এই কারণে দেখাচ্ছে না, সেটা আপনারা মনে করছেন। সৈয়দ ইমরান সালি প্রিন্স আছেন আমাদের সাথে, সাংগঠনিক সম্পাদক বিএনপি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। তারেক রহমান দেশের বাইরে আছে, তিনি প্রায় সময়ই আলোচনায় আসেন, কিন্তু ইদানিং ঘন ঘন আলোচনায় আসছেন, কারণ তাকে গ্রেফতার করার বিষয়ে প্রধানমন্ত্রীর একটা দৃঢ় মনোভাব এবং অবস্থান ইদানিং দেখা যাচ্ছে। এর পেছনের কারণ কিছু আছে বলে বিএনপি মনে করে কিনা? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একসাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, জনগণের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। তো একটা রাজনৈতিক পরিবারে তার জন্ম, এবং রাজনীতির ঘাত প্রতিঘাত দেখার তার সুযোগ হয়েছে, এবং তার মধ্য দিয়েই তার কিন্তু বেড়ে ওঠা, এবং স্বাভাবিকভাবে তিনি রাজনীতিতে আসবেন, এটি স্বাভাবিক, এবং রাজনীতিতে উনি আছেন। এখন উনি বর্তমানে নির্বাসনে আছেন। কি কারণে নির্বাসনে আছেন নতুন করে বলার কোনো কারণ নেই, প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখন আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন যে হঠাৎ করে তারেক রহমানের বিষয়, হ্যাঁ আমরাও দেখলাম হঠাৎ করে শেখ হাসিনা তার সরকারের প্রধান কাজ হিসাবে, যেটা আপনি আদিলকে বলেছেন আমাকে বলেননি, তো প্রধান কাজ হিসাবে তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করানোর কথা বলেছেন। কেন বলেছেন? আসলে দেশের ওনারা যে দেশে গণতন্ত্রকে হরণ করে নিয়েছে, ভোটের অধিকারকে হরণ করে নিয়েছে, জনগণ আজকে নির্বাচন বিমুখ হয়ে পড়েছে, গণতন্ত্রের লেশ মাত্র আজকে বাংলাদেশে নেই, রাজনীতির পথ সংকুচিত হয়ে গেছে। আর নোবেল বিজয়ী ডক্টর ইউনূস তো বলেই দিয়েছেন বাংলাদেশের রাজনীতি বলে আর কিছু নাই। তো দেশের মানুষের হাহাকার অবস্থা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আজকে চরম আকার ধারণ করেছে, ঘরে ঘরে আজকে বোবা কান্না, দুর্নীতির কুৎসিত চেহারা আওয়ামী লীগের, সেগুলি আজকে উন্মোচিত হয়ে যাচ্ছে। আজকে বেনজির নামা, তারপরে আজিজ নামা, আনার নামা ইত্যাদি ইত্যাদি প্রকাশ হয়ে যাচ্ছে। তো এইসব কারণে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই কাজগুলো করছে। আজকে যখন শুনি যে শেখ হাসিনা যেভাবেই হোক তিনি আজকে প্রধানমন্ত্রী, এটা বাস্তব। তো উনি যখন ওনার প্রধান কাজ হিসাবে এই দেশকে দুর্নীতিমুক্ত করার কথা চিন্তা করেন না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার কথা চিন্তা করেন না, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করেন না, ওনার প্রধান কাজ হিসাবে দেশে মানবাধিকার লঙ্ঘন এটা রোধ করার বিবেচনা করেন না, দেশের আজকে সেন্ট মার্টিনে কি হচ্ছে, গত দুই দিন ধরে আপনার ব্যাপক গোলাগুলি হচ্ছে, সেখানে আমাদের জনগণ আজকে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। সেন্ট মার্টিনের সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব আজকে কোন জায়গায়, সেটা রোধ করার ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই। প্রধান কাজ হচ্ছে তারেক রহমানকে নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করা। কেন? তারেক রহমানের সফল নেতৃত্বে উনি বাংলাদেশে একটি জনগণের যে আন্দোলন, উনি দেশের বাইরে আছেন, নির্বাসনে আছেন, আগেই বলেছি, সেখান থেকে তিনি যে পরিকল্পনা কৌশল নেতৃত্ব দিচ্ছেন, জনগণ আজকে তার নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ, যে কারণে 7ই জানুয়ারি নির্বাচন জনগণ কিন্তু বর্জন করেছে। আমি আসি, তারপরে আপনি উপজেলা নির্বাচন নিয়ে বলছেন, উপজেলা নির্বাচনে বর্জন করেছে। এখন জনগণ ভোট দিতে যায় নাই তারেক রহমান এবং বিএনপি সহ সমমনা দলগুলোর আহ্বানে সাড়া দিয়ে। এখন প্রধান নির্বাচন কমিশনার, আওয়ামী লীগের নেতারা সমস্বরে বলছে 7ই জানুয়ারিতে ভোট দিতে যায় নাই মানুষ। কেন? তখন তীব্র শীত ছিল।
এখন কেন ভোট দিতে যায় না? প্রথম দফায় বলেছে ধান কাটার মৌসুম, এই জন্য ভোট দিতে যায়নি। দ্বিতীয় দফায় বলেছে প্রচণ্ড গরম ছিল, এই জন্য মানুষ ভোট দিতে যায়নি। তৃতীয় দফায় বলেছে আপনার সাইক্লোন এসছে, কি নাম কেন, রোমেলা সাইক্লোন এসেছে, সেই কারণে মানুষ ভোট দিতে যায়নি। তো এই যে এক একজন সময় এক এক রকম কথা বলে নিজেদের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছে, জনগণ যে আসলেই এই নির্বাচনী ব্যবস্থায় আওয়ামী লীগের যে নির্বাচনী ব্যবস্থা সেখানে আপনার মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও আজকে ভোট দিতে যায় না, বাস্তবতা সেটা আজকে ওনারা অনুধাবন করে না। ওনারা আছেন তারেক রহমান, যে এই বোধহয় তারেক রহমান আসলো। তারেক রহমান বাংলাদেশের মাটির সন্তান, অবশ্যই তিনি আসবেন, কিন্তু আজকে এমন একটা ফ্যাসিবাদী শাসনে আমরা নিপতিত, যেখানে আপনার মানে আইন আদালতকে সমস্ত কিছুকে অবশ্যই আসবেন। উনি অনেক আগেই আসার কথা, আমরা তাকে নিষেধ করেছি, কারণ এখানে এসে হায়নার মুখে পড়বে, এখানে এসে এখানে একটা বিচারিক হত্যাকাণ্ডের মুখে ওনাকে পড়তে হবে। এবং যে পরিস্থিতি আজকে বাংলাদেশে মানে চালু হয়েছে, এখানে কোনো সভ্য মানুষ রাজনীতি করতে পারে না। আজকে এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। অবশ্যই সময় হলে তিনি বাংলাদেশে আসবেন। উনি আসতে চেয়েছেন, কয়েকবারই উনি উদ্যোগ নিয়েছেন। আমরা দলের বলা হয়ে থাকে বিএনপি কোনো না কোনো ভাবে সরকার পতন করে যখন একটা খালি মাঠ তৈরি করবে, তারেক রহমান তখন আসবেন। মিস্টার শারমিন, তো খালি মাঠ না, দেশে যখন গণতন্ত্র ফিরে আসবে, দেশে যখন মানুষের রাজনীতি করার সুযোগ সুবিধা থাকবে, তখনই সবকিছু হবে। আজকে তারেক রহমানকে এখানে ফিরে এনে, আমি তো আগেই বলেছি, কিসের মধ্যে ফেলে দিব আমরা? আজকে তো এই সরকার জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য যে প্ল্যান নিয়ে আগাচ্ছে, যে প্রজেক্ট নিয়ে আগাচ্ছে, সেই প্রজেক্ট থেকে আমরা ওনাকে ফেলে দিব না। আচ্ছা, আপনারা চান না এই কারণে তারেক রহমান? অবশ্যই আমরা চাই, আপনারা চান না এই মুহূর্তে উনি আসুক। অসীম কুমার উকিল, তারেক রহমান প্রস্তুত আছে যে কোনো সময় দেশে আসার জন্য। তাদের ভাইস প্রেসিডেন্ট যেমন করে বলছেন, এখন সৈয়দ ইমরান সালিম প্রিন্সও একইভাবে বললেন যে কোনো সময় তিনি আসার জন্য এই দেশে প্রস্তুত আছে। কিন্তু তারেক রহমানকে গ্রেফতার করা এখন আওয়ামী লীগের অন্যতম প্রধান কাজ, আপনাদের তরফ থেকে বলা হচ্ছে। মানে হঠাৎ করে তারেক রহমানকে গ্রেফতার করা কেন প্রধান কাজ হয়ে দাঁড়ালো? 15 বছর যাবত তিনি দেশের বাইরে। আপনাকে ধন্যবাদ। বিজ্ঞ সহ আলোচকদেরকে স্বাগত। যারা টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা। প্রয়োজন আছে বলেই তো আপনারা আজকের আলোচনাতে এই টাইটেলটার প্রস্তুত করেছেন। নিঃসন্দেহে প্রয়োজনীয় বিষয়। সরকারি এজেন্ডা, একটু মানে চুপচাপ থাকলে আপনার সময় চুপচাপ থাকছি, হ্যাঁ, এবং ওই সৌজন্যবোধটুকু বজায় রাখবেন বলে আশা করি। আপনার হাওয়া ভবনের কর্ণধার তারেক জিয়া। হাওয়া ভবনটা কি? দুর্নীতির স্তম্ভ, দুর্নীতির হেডকোয়ার্টার, কর্ণধার তারেক জিয়া। মানে তারেক রহমান হিসেবে মূল নামটা, কিন্তু তারেক জিয়া হিসেবে সে বাংলাদেশের সামাজিক প্রতিষ্ঠিত, হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতির প্রবক্তা, বঙ্গবন্ধুর হত্যাকারী জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, এতিমখানার টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত বেগম খালেদা জিয়ার সন্তান। একটি পরিস্থিতিতে হাওয়া ভবন থেকে শুরু করে সরকার পরিচালনা, দেশ পরিচালনার একটা কেন্দ্রবিন্দুতে থেকে একটি পরিস্থিতিতে মুচলেখা দিয়ে দেশ ত্যাগকারী হলো তারেক জিয়া। বর্তমানে ব্রিটিশ সিটিজেন এবং বাংলাদেশ সিটিজেন, একই সাথে দুইটি দেশের সিটিজেন তারেক জিয়া। নিঃসন্দেহে এই জায়গাগুলি খুব গুরুত্বপূর্ণ, আলোচনা আসবে। আমরা সামগ্রিকভাবে যে জায়গাটা এগিয়ে যেতে চাই, যেমন আমরা হত্যা ষড়যন্ত্র রাজনীতির অবসান ঘটাতে চাই, ঠিক তেমনি আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। যে হাওয়া ভবন দুর্নীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচালিত ছিল, যে হাওয়া ভবনের নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সেই জায়গাটা থেকে আমরা দেশটাকে বের করে আনতে চাই। আমরা বের করে আনতে চাই বলেই বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থানকারী ব্যক্তিবর্গ যারা এগুলির সাথে রিলেটেড, সেই বিষয়গুলিকে আমরা সেটেল করতে চাই। 21 বছর পর যেমন বঙ্গবন্ধু হত্যার মামলাটা আমরা রাজ্যদের শুরু করেছি, আমরা দীর্ঘদিন পরে যেমন মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিষয়টা শেষ করেছি, ঠিক তেমনিভাবে আপনার 21 আগস্টের গ্রেনেড হামলায় অভিযুক্ত, বিদেশে অর্থ পাচার, যেটার অর্থ পাচারের সাক্ষ্য দেওয়ার জন্য FBI-এর কর্মকর্তা বাংলাদেশে এসে
সাক্ষ্য দেওয়া গেছে। সিঙ্গাপুরের ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টাকা পয়সার লেনদেন, অর্থ পাচারের যে জায়গাগুলি আছে সব কিছু মিলিয়ে তারেক রহমান এবং তার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী গিয়াসউদ্দিন আল মামুন দুজনে মিলে এই জায়গাগুলিতে রক্ত করেছিল আর কি। মানে তাদের শুধুমাত্র শাস্তিতেই আপনারা সীমাবদ্ধ থাকতে চান না, সেই শাস্তিটা কার্যকর করতে চান, মানে সেটাকে অমীমাংসিত বলছেন এই কারণে যে তিনি এখনো জেলে যান নাই। 2008 সালের 3রা নভেম্বর এই যে ওয়েবসাইট উইকিলিক্সে বলছিল কি, যেখানে রাজনৈতিক আশ্রয়টা চেয়েছিল কি, সেখানে গুরুতর রাজনৈতিক দুর্নীতির জন্য দোষী তারেক রহমান, গুরুতর রাজনৈতিক দুর্নীতির জন্য দোষী, রাজনীতিকে দুর্বৃত্ত পরায়ণ করা, সেই জায়গাগুলিকে টেনে এনে আমরা এটা মানে বারবার আমরা কেন 15 আগস্টের কথা বলি, পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের পক্ষে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ দাঁড়িয়েছেন, তারা যেন ভবিষ্যতে এইরকম একটি নৃশংস জঘন্যতম হত্যাকাণ্ডের পক্ষে না দাঁড়ায়, হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় এখনো সবাইকে আনা যায় নাই, না এখনো তো হত্যাকারীদের পক্ষের লোক জানা, সেই জন্য জিনিসগুলো স্মরণ করে দেওয়া। ঠিক তেমনি আপনার তারেক জিয়া যা যা করেছে আর কি, বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার থেকে শুরু করে তরুণ সমাজকে বিভ্রান্ত করার জন্য থেকে শুরু করে যা যা করেছে, এই জিনিসগুলিকে প্রতিষ্ঠিত করা, জিনিসগুলিকে সামনে টেনে আনা, নতুন প্রজন্মকে অবহিত করে এর বিরুদ্ধে দাঁড়ানো, সব কিছু মিলেই আমরা এই কাজগুলি করতে চাই। আর সেই কথাটাই আমার নেত্রী একটা প্রশ্ন রেখে যাই, আমি বিরতিতে যাব, যে অবশ্যই যত তার বিরুদ্ধে অভিযোগ আছে, যা কিছু আপনি বলছেন সব সহ, তাকে যদি আপনারা দেশে ফিরে নিয়ে আসতে চান, তাহলে এটা প্রমাণিত হয় যে এই দেশে যারা দুর্নীতি করেছে, যারা অপরাধ করেছে, যারা বাইরে আছে, তাদের সবাইকে আনার ব্যাপারে আপনারা একই রকম আন্তরিকতার সাথে কাজ করবেন কিনা সেটা আমরা জানতে চাই। তবে বিরতির পর এসে আমরা এই উত্তর জানতে চাইব, কারণ অনেক অপরাধী দেশের বাইরে আছে, তাদের বিষয়ে সরকারের মনোভাব আসলে কতটুকু হবে, যারা দুর্নীতি করেছে, যারা কালো টাকা পাচার করেছে, তাদের ক্ষেত্রেও একই নিয়ম হবে কিনা। আমরা বিরতির পর ফিরছি। আমন্ত্রণ আরও একবার জিপিএস ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা আলোচনায় আছি, রাজনীতি আলোচনায় আবার তারেক কেন, সেই প্রসঙ্গে সামনে রেখে, এবং আমাদের সাথে অতিথিরা আছেন। আহসান আদিলুর রহমান আমাদের সাথে আছেন, সাবেক সংসদ সদস্য, কোষাধ্যক্ষ, জাতীয় পার্টি। প্রশ্নটা হচ্ছে, সবসময়ের জন্যই বলা হয়ে থাকে যে এই দেশে দুই রাজনৈতিক দলই চেষ্টা করে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য, কিন্তু জনগণের মধ্যে একটা জায়গা আছে যে তারা ক্ষমতায় থাকা যে দলই থাকুক, অন্য দলকে আসলে কেমন করে তাদের দুর্বল করে ফেলা যায় সর্বোচ্চ সেই চেষ্টাটা করে থাকে। তারেক রহমানকে গ্রেফতারের বিষয়টি হঠাৎ এত গুরুত্ব পাচ্ছে কি এই কারণে যে কোনোভাবেই যাতে বিএনপি আর সবল না হতে পারে রাজনীতিতে? জি, আমাদের দেশে এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল, এই দুটির মধ্যে যে বিরোধ অনেক দিন ধরে তাদের একজন একজনের প্রতি যে সহিংস মনোভাব এবং মানে একজন একজনকে সহ্য করতে না পারার যে প্রবণতা আমরা দেখি, এই থেকে এটার কারণও আছে, কারণ অতীতে তাদের মধ্যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। কিন্তু আমাদের দেশের রাজনীতিতে যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা ক্ষমতা থেকে নামতে চান না, ক্ষমতাকে ধরে রাখতে, আঁকড়ে রাখতে চেষ্টা করেন, এবং তখন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে তারা আর জনগণের মতকেও তারা সেইভাবে আর প্রশ্রয় দেন না, মানে তাদের গ্রাহ্য করেন না, তারা তাদের ক্ষমতাকে নিয়ে বেশি ব্যস্ত থাকেন, এবং তখন তাদের মূল উদ্দেশ্য হয় যে আমার ক্ষমতাকে আর কে নিয়ে যেতে পারে সেই দিকে নজর দেওয়া, ক্ষমতার যেটা মানে যেখান থেকে তাদের সেই ইয়েটা আসতে পারে, যে ক্ষমতা আমার কাছ থেকে চলে যেতে পারে তাদের কাছে, সেই দিকে তারা তখন নজর দেন এবং চান যে কোনোভাবে সেটাকে মানে নির্মূল করবার জন্য বা সেটাকে মানে কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন। কিন্তু রাজনৈতিক অঙ্গন সেরকম হওয়ার কথা নয়, যেমন গণতান্ত্রিক পরিবেশে সকল দল মতই থাকবে এবং তারা তাদের নিজস্ব রাজনীতি করবে এবং তাদের জনসমর্থন থাকবে, এবং জনগণ যখন ভোট দিবে, ভোট দিয়ে তাদের সেই বিচারটা, তাদের যেই পছন্দটা তাদেরকে তারা সরকারে বসাবে, এবং সরকারে বসলেই যে তাদেরকে কন্টিনিউয়াসলি থাকতে হবে এরকম কোনো নিয়মও নেই। জনগণ যখন চাবে না তখন তাদেরকে আবার নেমে যেতে হবে, তা পরিবর্তন করে আবার নতুন দল আসবে, এবং তারপর এবং রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্রের যে প্রশাসন বা অন্যান্য কার্যক্রম, দীর্ঘমেয়াদী প্ল্যান, পঞ্চবার্ষিকী বা আরও সামনের যেই প্ল্যানগুলো, এগুলো কিন্তু ঠিক থাকবে। খালি চেয়ার থেকে হয়তো এক মন্ত্রীর জায়গায় আরেক মন্ত্রী আসবেন, এক সরকারের জায়গায় আরেক সরকার আসবেন, কিন্তু দেশ চলতে থাকবে। আমাদের দেশে এটা দেখা গেল যে
কোনোভাবে ক্ষমতা একবার যাওয়ার পরেই পূর্ববর্তী যারা যেই সকল ভালো কাজ করে গেছে সেগুলোকে তারা তখন সেটাকে বাতিল করে সেই প্রজেক্টগুলোকে বাতিল করে আবার নতুন করে করবার চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে সেটা সফলও হন। কিন্তু যা আমাদের উপজেলা ব্যবস্থাটা এটা আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান হোসেন মাহমুদ এরশাদ করে গিয়েছিলেন। এটা খুবই জনমুখী একটা কার্যক্রম ছিল এবং জনহিতকর কার্যক্রম ছিল, সেজন্য ওনারা হয়তো এটাকে আর সরাতে পারেননি। কিন্তু অন্যান্য যেগুলো প্রজেক্ট থাকে বা বিএনপির আমলে যা হয়েছে আওয়ামী লীগ এসে বাদ দিয়েছে, আওয়ামী লীগ আমলে যা হয়েছে বিএনপি এসে বাদ দিয়েছে, এই জিনিসটি আমরা বড়ভাবে দেখতে চাই এবং তারা একজন আরেকজনকে ছোট দেখানোর এটাও একটা প্রবণতা রয়েছে যে আমরা এই দিক দিয়ে ভালো, ওনারা এই দিক দিয়ে খারাপ, আমরা দেখি সবসময় এই কম্প্যারিজনটা দেখি, যেটা কিন্তু এখন আবার নতুন সমাজের বা এখন যারা রাজনীতিতে ঢুকছেন তারা আবার ঠিক সেটাকে পছন্দ করছেন না। নেয় না। তার মানে এই যে সবসময় যে প্রতিদ্বন্দ্বী মনোভাব বা শত্রুভাবাপন্ন একটা মনোভাব দুই দলের জন্য, তারই অংশ হিসেবে তারেক রহমান ইস্যুটা আবার বারবার নতুন করে আসছে, যেহেতু তিনি একটা নেতৃত্বের জায়গায় বিএনপির আছে, আপনি সেটা মনে করেন? সেটি তো আছেই বটেই, এবং এখন যে আমাদের সামনে অর্থনৈতিক একটা সংকট আসছে এবং রাজনৈতিক যে একটা সংকট কিন্তু রয়েই গেছে, আমাদের কিন্তু যে রাজনীতির মধ্যে যে বিষ বাষ্পটি জমা হয়েছিল এটা কিন্তু এখনও রিলিজ হয়নি, এটা কিন্তু জমা হচ্ছেই। এজন্য হয়তো আরও অন্যান্য জিনিস যেগুলো মানে আনলে জনগণ হয়তো সেগুলো নিয়ে ব্যস্ত থাকবে বা আর এমনভাবে রাজনীতিকে উপস্থাপন করা যাতে আরও সামনের দিকে রাজনীতি করতে সুবিধা হয়, সেই জিনিসগুলোই হয়তো আনার চেষ্টা চলছে। অনেক ধন্যবাদ। ইমরান সানি প্রিন্স, আপনি বলছিলেন যে এটা ছিল সরকারের এজেন্ডা, কেন মনে হচ্ছে সরকারের এজেন্ডা? অবশ্যই সরকারের এজেন্ডা। আমি তো আগেই বলেছি, সরকার এই যে দুর্নীতিতে নিমজ্জিত, লুটপাটে নিমজ্জিত, আজকে এটা প্রমাণিত। সরকারের আজ্ঞাবহ নজিরবিহীন যে দুর্নীতি লুটপাট করেছে, প্রতিদিনই তার লুটপাটের খবর, তার সম্পদের খবর। সরকার বলেছে তিনি আওয়ামী লীগের কেউ না, আওয়ামী লীগের আজ্ঞাবহ, আওয়ামী লীগ দ্বারা নিয়োগকৃত আইজিপি, আওয়ামী লীগ দ্বারা নিয়োগকৃত র্যাবের প্রধান, আওয়ামী লীগ দ্বারা নিয়োগকৃত পুলিশ কমিশনার। আমি একটু শেষ করি, এটাই খালি বলবো তিনি ধারাবাহিকভাবে সকল ধাপ পার হয়ে এসেছেন, শুধু তারা সেটা বলেছেন শুধুমাত্র দলীয় আজ্ঞাবহের কারণেই সে এতগুলি ধাপ পার হতে পেরেছে, আর কিছু না। শুধু তিনি আজকে এই যে তার যে দুর্নীতির যে বিষয়গুলো আসছে, এটাকে আওয়ামী লীগ আগে জানতো না? আওয়ামী লীগের গোয়েন্দা রিপোর্ট ছিল না? স্বরাষ্ট্রমন্ত্রী বলছে জানতো না। এটা হলো তার ব্যর্থতা। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত, এই জন্য তার ব্যর্থতা এটা। তার সরকারের কাছে গোয়েন্দার প্রধানমন্ত্রীরও তো জানা উচিত এটা, যে তার আইজিপি এই কাজগুলো করছে। তাহলে আপনার সে যে একজন সরকারি কর্মকর্তা হয়ে আপনার কি বলে শ্রেষ্ঠ করদাতার পুরস্কার বা কি বলে না, শ্রেষ্ঠ কর দিয়েছে, করদাতা দিল, তখন সরকার দেখলো না যে সে একজন সরকারি কর্মচারী, কয় টাকা বেতন পায়, সেই বেতনের উপর সে শ্রেষ্ঠ করদাতা কিভাবে হলো? সরকার কি তখন টিনের চশমা চোখে দিয়েছিল? শুদ্ধাচার সার্টিফিকেট দেওয়া হলো, শুদ্ধাচার সনদ, কিসের জন্য? সততার জন্য। তার আজকে দেখলাম প্রথম আলো পত্রিকায় যে সেই দুর্নীতির বিরুদ্ধে কত কাহিনী, গল্প বা বক্তৃতা করেছে। সেই লোক এই কাজগুলো করছে, এটা সরকার জানতো না? সরকার জেনেও চোখ বন্ধ করে রেখেছিল, কারণ তখন বেনজিরকে তাদের দরকার ছিল। এই যে বিএনপিকে দমন করার জন্য, বিরোধী দলের আন্দোলনকে দমন করার জন্য, দেশবাসীকে দমন করার জন্য, গুম করার জন্য এই বেনজিরকে তার দরকার ছিল, আজিজকে দরকার ছিল। এই জন্য এই কাজগুলো তারা চোখ বন্ধ করেছিল। আজকে হঠাৎ করে যখন একটি পত্রিকা তার এগুলো বের করে আনলো, এটিকে হঠাৎ করে এনেছে, দেখবেন এর পেছনেও কারণ আছে, এর পেছনেও কারণ আছে। আজকে নতুন আমরা সব টেলিভিশন চ্যানেলের মালিক এমপি একজন, সে বলছে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে তাকে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে, বেনজির লিখিয়ে নিয়েছিল। এগুলি কি আগে জানতেন না? সরকার সবই জানতো, কিন্তু আজকে এগুলো কেন বলছে? যে পত্রিকাটা এখন বের হয়ে আসলো, এখন এটা লুকানোর কিছু নাই, এখন এগুলো করে আপনার জনগণকে বুঝ দেওয়া যে আমরা ব্যবস্থা নিচ্ছি। এরকম একটা লোক দেশ ছেড়ে চলে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে উনি দেশ ছেড়ে গেছেন কিনা জানি না, অথচ ইমিগ্রেশনের দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। পুলিশ সেখানে, পুলিশ কর্মকর্তারা বসা, তাদের সামনে দিয়ে সে চলে গেল, সরকার সেখানে আটকালো না? বাইরে তো জনশ্রুতি আছে যে সরকার তাকে জামাই আদরে দেশ থেকে বের করে দিয়েছে, বিদেশে থাকার জন্য, বিদেশে যাওয়ার জন্য বের করে দিয়েছে এই বিমানবন্দর দিয়ে। সরকার জানতো না? অবশ্যই জানতো। আজকে এগুলো বলছে। আজকে আমি যেমন অসীম কুমার রুকির উনি কতগুলো কথা বলেছেন তারেক রহমানের কথা উল্লেখ করতে গিয়ে, আমি এটা শেষ করি যে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে কেন এগুলো হচ্ছে। এগুলো হচ্ছে এই কারণে যে এই যে বেনজির, আজিজ, আনার, এদের যে কল্পকাহিনী প্রকাশিত হচ্ছে,
এগুলো আপনার ধামাচাপা দেওয়ার জন্য। 2 মাস আগে যখন প্রধানমন্ত্রী এই কথা বলেছেন তখন এইসব ঘটনা আসেনি সামনে, তখন এইসব ঘটনা আসেনি না, ওই যে প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই বলেছেন, সংসদে দাঁড়িয়ে গতকাল বলেছেন। এই তো তখন তো এই যে আপনার 7ই জানুয়ারি নির্বাচন, যেখানে আপনার মানে কিভাবে নির্বাচনটা করে নিয়ে গেল প্রশাসনকে ব্যবহার আপনি মনে করছেন আমি একটা কথা বলি, ওনার দুইটা কথা উত্তর দিতে চাই। উনি যে বলেছেন যে জিয়াউর রহমান নাকি শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকাণ্ডের সাথে জড়িত, জিয়াউর রহমান কখনোই সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না, এটা বারবার কিন্তু ওখানে প্রমাণ। যদি তাই হতো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যে মামলা করেছেন সেই মামলাতে তাহলে জিয়াউর রহমানের নাম তিনি দিতেন, জিয়াউর রহমানের নামে সে মামলা তিনি তখন দেন নাই। এগুলো 1 নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে আপনার তিনি বলছেন বেগম খালেদা জিয়া নাকি এতিমের টাকা আত্মসাৎ করেছেন। ওনারা যে ফরমাইশি রায় দেখে দিয়েছে সেই রায়ের মধ্যে কোথাও লেখা নাই বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে, অথচ ওনারা ঢোল পিটিয়ে বেড়াচ্ছেন যে বেগম খালেদা জিয়া আপনার এতিমের টাকা চুরি করেছেন। সাজা হয়েছে কেন, এটা সাজা হয়েছে কেন সেটা ওনাদেরকে জিজ্ঞেস করেন। বেগম ওই রায়ের কোথাও লেখা নাই, এই সাজা তো ফরমাইশি সাজা, যেটা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হচ্ছে। উনি বলেছেন মুসলেকা দিয়ে তারেক রহমান দেশ ছেড়েছেন, কখনো তারেক রহমান মুসলেকা দিয়ে দেশ ছাড়েন নাই। যে কাগজটি প্রকাশ হয়েছে পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ফেক কাগজ। আমরা তাহলে অসীম কুমার উকিলকে জিজ্ঞেস করি, এই সব কিছু জনগণের আলোচনার বাইরে চলে যায় যাতে এই কারণে কি তারেক রহমান ইস্যু আবার নতুন করে এসছে, তাদের ভাষ্য এটা এগুলি মানে ঠিক না। আপনি তো বিএনপি তো ইতিহাস বিকৃতির উস্তাদ, হেডমাস্টার। এই স্বাধীনতার পর আর কি বঙ্গবন্ধু নাম কোথাও নেওয়া যেত না, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছিল। আমরা 76 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে গেছি, সেটিও করতে দেওয়া হয়নি। যাক, সেগুলি ইতিহাস আর কি। হ্যাঁ, যেগুলি সত্য ঘটনাগুলো তার আপন গতিতে চলবে, ইচ্ছাগুলোই ধামাচাপা দেওয়া যাবে না। একজন রাজনীতিবিদ মুসলেকা দিয়ে গেছে বলেই ফিরে আসতে পারছে না। আবার আমি এটাও মনে করি একজন রাজনীতিবিদ একটু সাহসী মানুষকেই নেতা হয়, সবাই নেতা হয় না। নেতা তো কিছু ব্যক্তি হয়, যারা নেতা হয় তাদেরকে সাহসী হতে হয়, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো সাহসটা থাকতে হয় তার। তো নিঃসন্দেহে অভিযোগগুলো যদি মিথ্যা হয়, অভিযোগগুলো যদি বানোয়াট হয়, তাহলে তারেক জিয়াকে দেশে এসে এগুলি মোকাবেলা করার তারেক রহমান কি এখন চাইলেই প্লেনের টিকিট কেটে বাংলাদেশে ফিরতে পারবে? সেটা তো আমার বিষয় না। এই দেশের পক্ষ থেকে না, এটা আমি বলছি যে তারেকটা অনেক আগেই ফেরা উচিত ছিল, এখনো ফিরে নাই কেন এটা বিএনপি বলতে পারবে, এটা আমার সিদ্ধান্তের বিষয় না। একজন নেতা তাকে দেশে ফিরতে পারে, যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করে তো দেশের সবাই আছে, রাজনীতি করছে। উনি একটি দলের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, দেশে এসে এগুলি মোকাবেলা করে প্রমাণ করা দরকার যে ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ সবগুলি মিথ্যে। এটা প্রমাণটা ওনাকেই করতে হবে। আমরা এটা বিশ্বাস করি, দেশের মানুষ বিশ্বাস করে ঘটনাগুলি প্রমাণিত সত্য। তাদের সত্যি বলা হয় যে যেহেতু বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, তিনি শারীরিকভাবে, তিনি আর নেতৃত্বে এসে দলকে কোথাও নিতে পারবেন এমন অবস্থা নেই, কিন্তু তারেক রহমান যেহেতু নিয়ে যেতে পারবেন, তিনি আপনাদের ভয়ের কারণ হয়েছে, এই কারণে তাকেও আপনারা এমন ব্যবস্থা করতে চান যাতে তিনি রাজনীতিতে না ফিরতে পারেন। এত ভীতু হলে তো রাজনীতি করাটা কঠিনই, একটু সাহসী তো হতেই হবে, একটু রিস্ক তো নিতেই হবে। ভীতু হলে বসে আল্লাহ বিল্লাহ করে কোনো অসুবিধা নেই, এগুলি তো ওনাদের ব্যাপার। রাজনীতিতে এই সমস্ত হুমকি ধমকি এই জায়গাগুলি থাকবে, এগুলি কিন্তু আপনারা সেটাই চান কিনা যে তারেক রহমানের কিছু যদি হয়ে যায় জেলে আপনারা পাঠাতে পারেন, তাহলে আপনারা মোটামুটি নিশ্চিত মানে এই উদ্দেশ্যে এগোচ্ছেন কি? রাজনীতির নিশ্চয়তা তো জিয়াউর রহমান সাহেব 1975 সালের 15ই আগস্ট করতে চেয়েছিল বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য হত্যার মধ্য দিয়ে, সম্পূর্ণ সাকসেসফুল হয় নাই। পরে জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার, রক্তের উত্তরাধিকার তারেক রহমান 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মেরে করেছে। এটি হয় না, ফিনিক্স পাখির মতো এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘুরে ঘুরে, এটা আমরা বিশ্বাস করি, এটা কোনো পদ্ধতি না। রাজনৈতিকভাবে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা সবসময় আলোচিত হন আর কি, সেক্ষেত্রে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধেয় জনাব আসাদুজ্জামান খান কামাল একজন সফল স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত। এখন ওনারা বলতেছে যে পদত্যাগ করা উচিত, তার পদত্যাগ করা উচিত। এটা মানে ছেলে মানসিকতা কি, ছেলেরা তো মহাত নয়। গত 52 বছরের ইতিহাসে যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তার মধ্যে সবচেয়ে প্রশংসিত মানুষ উনি, যে কোনো পরিস্থিতিতে অত্যন্ত ঠান্ডা মাথায় সব কিছু মোকাবেলা করে অগ্রসর হয়ে যাচ্ছে। এখন
এই আপনার বেনজির কোথায় আছে, কিভাবে গেল না গেল, সেগুলি আসছে, সরকার চাচ্ছে শুধু বলে। একটা প্রশ্ন করি, সফল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কিন্তু তার অধীনে যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীর প্রধানের দুর্নীতির খবর, সেই পুলিশ বাহিনী থেকে র্যাবে যাওয়া, পুলিশ প্রধান হওয়া, সকল কিছুই তার অধীনে ছিলেন, এবং তার দুর্নীতির খবর, তার দেশ থেকে চলে যাওয়ার খবর, কোনো কিছুই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর না জানাটা আসলে ব্যর্থতা হিসেবে আপনারা দেখেন না? না? না না, এটা কোনো ব্যর্থতার বিষয় না। আচ্ছা, আপনাকে যেভাবে বলতেছেন, তাহলে উনি পুলিশ কমিশনার হিসাবে যে সময়টাকাতে দায়িত্ব পালন করছেন, সেই সময়কালে তার কর্মকাণ্ড, তার আয় রোজগার নিয়ে কথা বলতে হবে। তারপরে সেখান থেকে তিনি গেলেন র্যাবের ডিজি, সেই সময়কালের বিষয়গুলি নিয়ে কথা বলতে হবে। তারপরে আইজির দায়িত্ব পালন করলেন সবাই, এবং সেটা পার হয়ে যাওয়ার পরে আজকের দিন পর্যন্ত। এটা তো স্লটগুলি ভাগ করে সব কিছু সামনে এনে কথা বলতে হবে। একদম ঢালাও যে কথাটা বলা হচ্ছে, যে মানে একবারই সব কিছু, উনি যেদিন কমিশনার হয়েছেন সেদিনই উনি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়েছে, তারপরে আমরা ডিজি র্যাব বানিয়েছি, তারপরে আমরা আইজি বানিয়েছি, বিষয়গুলো তো তা নয়। কোনো না কোনো সময় হয়েছে, এটা সরকার স্পষ্টভাবে চেয়েছে যেন এগুলি তদন্তের মধ্যে আসে। এখন এই কথা তো বলতে পারবে না যে যখন নোটিশে আসছে, টেলিভিশনে আসছে, পত্রিকায় আসছে বেনজিরের ঘটনা, তখন তিনি ইমিগ্রেশন পার হয়েছেন, এই প্রমাণটা তো কেউ দিতে পারবে না। কথার কথা বলে এটাকে আলোচনার টেবিলটাকে জমানো যাবে। আসার পরে তিনি ইমিগ্রেশন পার হয়েছেন, হ্যাঁ জানেন না, কিন্তু এটার যে তারিখ পাওয়া গেছে তাতে খবরের কাগজে আসার পর দুদক তার সাথে তদন্ত শুরু করার পরে তিনি দেশ ছেড়েছেন, সেই খবরটাই আছে এখনো পর্যন্ত, যদিও নিশ্চিত কোনো খবর কোথা থেকে আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে বিরতির পর আমরা জানতে চাই যে এই যে পরিস্থিতি চলছে, তারেক রহমানকে বাইরে থেকে ফিরে আনার বিষয়টা আসলে কত দ্রুত, কেমন করে সরকার করতে চায়, পরিকল্পনাটা একটু জানবো বিরতির পর। স্বাগত আরও একবার দর্শক আমাদের সাথে রাজকাহনে, এবং আমরা আছি আলোচনায়। আমরা সেই আলোচনাটা শেষ করতে চাই। আহসানুল আদিলুর রহমান আমাদের সাথে আছেন। আহসান আদিলুর রহমান, যে আসলে দুই রাজনৈতিক দলের যে সংঘাতের খবর, মানে দলীয় কোন্দলের খবর আমরা সবসময়ের জন্য দেখি, আপনি বলেন যে এটা আসলে সবসময়ের জন্যই হয়ে আসছে, কিন্তু আসলে এটা দেশের জনগণের জন্য খুব সুখবর সবসময়ের জন্য আনে না। যে পরিস্থিতি তৈরি হয়েছে, শেষ পর্যন্ত আপনার মনে হয় যে এটা আরো বাড়তি দিকে যাবে, নাকি এটা আসলে সমাধানের কোনো সুযোগ আছে? আসলে এটি সমাধানের সুযোগ ছিল, আমাদের এই গত নির্বাচনে এটা একটা সুযোগ ছিল, সেখানে যদি আরও ইনক্লুসিভ করা যেত এবং সংলাপটি যদি হতো, যেটা বাইরের বিশ্ব থেকে অনেকে এসে এটা বলেছে, সেগুলো যদি করতে পারতাম তাহলে হয়তো কিছু ইজ ডাউন হতো। এই সরকারের আমলে হয়তো আমরা কিছুটা হলে এক টেবিলে বসা, একসাথে কথা বলা, কারণ একসাথে বসা সংলাপের মধ্যে দিয়ে কিন্তু অনেক ধরনের মানে অনেক বড় বড় সমস্যারও বেশ সহজ একটা সমাধান হয়ে যায়। কিন্তু এখন যেই পরিস্থিতি চলছে এই দু দলের মধ্যে, এতে মানে খুব অদূর ভবিষ্যতে তাদের মধ্যে যে খুব একটা সখ্যতা গড়ে উঠবে সেটা খুব দুরূহ, এবং দিন দিন এই দূরত্বটা আরও বাড়ছে। এবং সেই জন্যই মানে আমরা যেগুলো বিপদ দেখি, আমাদের জাতীয় পার্টি থেকে আমরা বারবার এই কিন্তু সংলাপের কথা বলেছি আমরা একসাথে বসি, কারণ আমাদের একমাত্র জাতীয় পার্টিরই দুই দলের সঙ্গে বসার মানে অবস্থায় রয়েছে এবং সক্ষমতা রয়েছে, আমাদের মানে গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু দু দলের মধ্যে নেই। এবং সেটি বাংলাদেশের জনগণের জন্য একটা দুর্ভাগ্য, কারণ এই জন্য যখন দেশের মধ্যে এরকম বড় একটা বিভাদ থাকে, তখন দেশের আভ্যন্তরীণ ঐক্যটার মধ্যে একটা বড় চিট থাকে, তখন কিন্তু দেশের বাইরে থেকে বিভিন্ন শক্তি এসে ওটা ভর করা বা সেখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, এগুলো করতে পারে। দেশের অর্থনৈতিক এত খারাপ অবস্থা, কিন্তু সেখানে কেউ কারো কথা শুনতে চাচ্ছে না, কিন্তু আমাদের এগুলো সমস্যা তো দেশের জনগণের সমস্যা, এবং সেগুলো কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো একসাথে মিলে এগুলো সমাধান করা উচিত, কিন্তু সেটা আমাদের হয়ে উঠছে না। এটা জনগণের জন্য দুর্ভাগ্য এবং আমাদের রাজনীতিবিদদেরও একটা এটা ব্যর্থতা বলবো। এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের কাছে যাই, যে শেষ পর্যন্ত আপনারা বলছেন যে তারেক রহমান যে কোনো সময় দেশে আসার জন্য প্রস্তুত আছে, আপনারা আসতে দেন না, কিন্তু আওয়ামী লীগ থেকে বা একটা দলের দেশের জনগণেরও মনে করেন যে তারেক রহমানের যেসব সিদ্ধান্ত তা বিএনপিকে এক ধরনের ধ্বংস করেছে। বিএনপির রাজনৈতিক দল হিসাবে তারা টানা 16 বছর নাই। শুনেন, তারেক রহমান এককভাবে কোনো সিদ্ধান্ত দেন না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দল যৌথ নেতৃত্বে পরিচালিত হচ্ছে। পুরো স্থায়ী কমিটির সাথে তিনি বসেন, শুধু স্থায়ী কমিটি নয়, এই যে আমরা উপজেলা নির্বাচন বর্জন করলাম, উনি একে একে সারা বাংলাদেশে আমাদের প্রায় 700 নেতাকর্মীর সাথে, নেতার তৃণমূল পর্যায়ের নেতার সাথে তিনি কথা বলেছেন। সকলের মতামত নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হয়ে সেটা সিদ্ধান্ত হয়েছে। এটা তারেক রহমানের একক সিদ্ধান্ত নয়, একটা গণতান্ত্রিক উপায়ে উনি দল পরিচালনা করছেন।
এখন তারেক রহমানের যে নেতৃত্ব, আপনি একটু আগে আমাকে এর আগে প্রশ্ন করেছেন যে এটা সরকারি, আমি বলেছিলাম এটা সরকারি এজেন্ডা, যে এজেন্ডা হিসাবে আপনার প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন, মন্ত্রীরা বক্তব্য রাখছেন, আপনারা টক শো করছেন, পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। তো এটা কেন সরকারি এজেন্ডা? এই কারণেই দেশে আজকে যে বললাম যে দুর্নীতির মানে একটা মহোৎসব চলছে, লুটপাট, এগুলোকে আড়াল করার জন্য এইটাকে সামনে নিয়ে আসা হয়েছে। আপনি বলেছেন 2 মাস আগে এটা ছিল না, 2 মাস আগে ছিল না। আপনার এই যে আপনার ধরেন এই যে আপনার যেটা আমি বললাম স্বরাষ্ট্রমন্ত্রী জায়ান ওনার পদত্যাগ করা উচিত, যে 4 তারিখে, জুন মাসের 4 তারিখে নাকি আইজিপি, সাবেক আইজিপি এয়ারপোর্ট দিয়ে চলে গেছে। তো এই যে তো কত ভয়াবহ একটা ঘটনা, তো এগুলিকে আড়াল করার জন্য তো এইগুলো তারেক রহমানের বিষয়টা সামনে নিয়ে আসা হচ্ছে। বলা হচ্ছে, উনি বলেছেন যে 21শে আগস্ট ঘটনার সাথে তারেক রহমান জড়িত। এই যে ওনাদের আন্দোলনের ফসল ছিল 1/11 সরকার, আওয়ামী লীগের আন্দোলনের ফসল। তারা এই 1/11 সরকারের সময় আপনার 2 দফা এই 21শে আগস্টের ঘটনা নিয়ে তদন্ত করেছে। সেইখানে ওই দুই তদন্তে কোথাও তারেক রহমানের নাম ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 2009 সালে ক্ষমতায় আসার পরে তাদের মতাদর্শে একজন সাবেক সরকারি কর্মকর্তাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে তারেক রহমানের নাম উদ্দেশ্যমূলকভাবে, রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় জড়ানো হয়েছে এবং সেটা বারবার প্রমাণিত হয়েছে। দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে সেটা এসছে। আজকে তারেক রহমানকে শেষ করতে চায় কেন? ওই যে আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন প্রথম দিকে অসীম কুমার উকিলকে, যে বিএনপিকে বেগম খালেদা জিয়াকে মানে রায় দিয়ে তাকে অসুস্থ বানিয়ে তাকে ঘরে বন্দি রাখা। এসব আমি বলি নাই, এসব আপনি বলছেন। আপনি ভয় পান তো? আমি ভয় পাই না, কারণ অসুস্থ কাউকে কেউ বানায় না। বানানো হয়েছে, এটা স্বীকার করার মতো সৎ সাহস থাকতে হবে। আমি উদ্যোগ করে নিলাম, এটা আমারই বক্তব্য। তো এখন মনে করেন তারেক রহমানকে যদি শেষ করতে পারে তাহলে বিএনপি ধ্বংস হয়ে যাবে। বিএনপি ধ্বংস হবে না, ফিনিক্স পাখির মতো বিএনপি জেগে উঠছে এবং সারা বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ গত 15 বছরে আমাদের প্রায় 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, 600-র উপরে গুম করেছিল, হত্যা করেছে। এই যে নির্বাচনে 27,000 নেতাকর্মীকে গ্রেফতার করেছিল, তারপরে বিএনপিকে ধ্বংস করতে পারে নাই, ধ্বংস করতে পারবে না। তাদের তারেক রহমানও ফেরার জন্য এখন রেডি আছেন, তারাই বলছেন যে তারা ফিরতে দেন না এবং যে কোনো সময় তিনি ফিরবেন। এবং এই রাজনীতিতে তার প্রত্যাবর্তন যদি কখনো হয়, সেটি আওয়ামী লীগ আলাদা করে এত গুরুত্ব সহকারে এখন দেখার কোনো সুযোগ আছে কিনা, এত ইস্যু থাকতে? আপনার এটি তো স্বাভাবিক, তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবেন, বিএনপির দায়িত্ব নেবেন। তার মা অসুস্থ, বয়সের ভারে ভারাক্রান্ত, তার মাকে অব্যাহতি দিয়ে বাকি জীবনটা সুখে থাকার সুযোগ করে দিয়ে উনি দায়িত্ব নেবেন। এটাই স্বাভাবিক। এটা হচ্ছে না যেটা অস্বাভাবিক হচ্ছে। আপনারা গ্রেফতারের ভয় দেখালে আসবে কেমন করে? না, আমি আপনাদের ভয় দেখালে যদি আপনি ভয় পান, আমার দেখাইতে অসুবিধা কি? এটা তো পয়সা খরচ তাই, এটি ফাও কথা। আমি আবারও সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ রাখি। আপনার বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল এবং তারেক রহমানের নেতৃত্বের যে সংঘাত, এই সংঘাত বিএনপি কিন্তু কুরে কুরে খাচ্ছে। দুর্নীতির বরপুত্র তারেক রহমান দেশে আসবে, সেটা আসুক, সেটা তো সবাই চাচ্ছে। আসছে না কেন সেটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে খুঁজে নিতে হবে। আমরা বিশ্বাস করি আপনারা অত্যাচার করবেন বললেই তো কিছু না, এইগুলো তো মানে 19 বার আমার নেত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে, জীবন ধ্বংস করার জন্য আপনার এই মামলাগুলো দেওয়া হয়েছে। এটা বলেছিলেন, হ্যাঁ 19 বার আমার নেত্রীকে হত্যার চেষ্টা করছে তারা, তারপরেও তিনি ছিলেন। একবারও এমন কোনো ঘটনা ঘটেনি যে বেগম খালেদা জিয়ার উপর কেউ হামলা পরিচালনা করে। কোথায় বিএনপি, কোথায় হামলা? মানে এইরকম জিনিসগুলি। আর 21শে আগস্ট প্রমাণিত সত্য, তারেক জিয়ার বক্তব্য, বেগম খালেদা জিয়ার বক্তব্য, যে ওনারা এটার সাথে রিলেটেড। 15 আগস্টের হত্যাকারীদেরকে নিয়ে রাজনীতি করছে, পুনর্বাসিত করেছে না, সেগুলি আওয়ামী লীগ এই কাজটা কখনো নিশ্চয়ই। কিন্তু তারপর আমরা প্রধানমন্ত্রীকে সবসময় দেখি তিনি দৃঢ়তার সাথে যা বলেন তা তিনি করেন। তার ওই জেদের জায়গাটা সবসময়ের জন্য কাজ করে। তার যে দৃঢ় কণ্ঠস্বর আমরা এখন শুনছি তারেক রহমানের ইস্যুতে, নিশ্চয়ই তিনি কিছু একটা পরিকল্পনা করেছেন, বা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের কারণেও হতে পারে। সকল কিছু থেকেই আমরা নিশ্চয়ই সামনে যত দিন গড়াবে আমরা জানতে পারবো। সাথে থাকবেন নিশ্চয়ই দর্শক।